ঢাকার কূটনীতিক পাড়ায় এখন একটি নাম নিয়ে তোলপাড়। তিনি হলেন দীনেশ ত্রিবেদী। গত কয়েক দশক ধরে ভারত সবসময় বাংলাদেশে পেশাদার কূটনীতিক পাঠিয়েছে, কিন্তু হঠাৎ কি এমন হলো যে নরেন্দ্র মোদী সরকারকে একজন ৭৫ বছর বয়সী তুখোড় রাজনীতিবিদকে বেছে নিতে হলো? কেনই বা বলা হচ্ছে এটি তারেক রহমান সরকারের জন্য দিল্লির একটি বিশেষ বার্তা? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি? আজকের ভিডিওতে আমরা এই জটিল সমীকরণ বিশ্লেষণ করব। ২০২৪ সালের আগস্ট, ছাত্র জনতার উত্তাল গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের পর ভারত বাংলাদেশ সম্পর্ক বড়সড় ধাক্কা খায়। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকা দিল্লির দূরত্ব যখন তুঙ্গে, ঠিক তখনই বাংলাদেশের প্রেক্ষাপট বদলে যায়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি, নেতৃত্বে তারেক রহমান। আর এই বদলে যাওয়া বাস্তবতায় দিল্লির পুরনো আমলাতান্ত্রিক কূটনীতি আর কাজ করছে না। ঠিক এখানেই প্রবেশ ঘটছে দীনেশ ত্রিবেদীর। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, পেশাদার কূটনীতিকের বদলে কেন রাজনীতিবিদকে বেছে নিল ভারত? আসলে একজন কূটনীতিকের কাজ হলো প্রোটোকল মেনে চলা, কিন্তু একজন রাজনীতিবিদের কাজ হলো সম্পর্কের বরফ গলানো। তাই দীনেশ ত্রিবেদীকে পছন্দ করলেন নরেন্দ্র মোদী। দীনেশ ত্রিবেদী একজন গুজরাটি হলেও তার বড় হওয়া এবং রাজনীতি কলকাতায়। তিনি ঝরঝরে বাংলা বলেন এবং দুই বাংলার সংস্কৃতিতে মিশে আছেন। তিনি নজরুল, রবীন্দ্র দুই সাহিত্যেও জানেন। ত্রিবেদী ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তার মতো একজন হাই প্রোফাইল নেতাকে পাঠানো মানে হলো ভারত বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাছাড়া দীনেশ ত্রিবেদী তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতির নারী নক্ষত্র তার চেনা। তিস্তা নদীর পানি বন্টন হোক বা সীমান্ত সমস্যা, টেকনিক্যাল আলোচনার চেয়ে এখানে রাজনৈতিক আলাপ বেশি জরুরি, যা দীনেশ ভালোই বোঝেন। মজার বিষয় হলো, হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী দীনেশ ত্রিবেদীর মনোনয়ন এখন তারেক রহমান সরকারের অনুমোদনের অপেক্ষায়। এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যে ভারতকে একসময় বিএনপির প্রধান প্রতিপক্ষ মনে করা হতো, সেই ভারতই এখন বিএনপির সাথে সরাসরি রাজনৈতিক সংলাপে আগ্রহী। অনেকেই প্রশ্ন তুলেছেন, পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মা যা পারেননি, দীনেশ ত্রিবেদী কি তা পারবেন? রাজনীতিকবিদদের সুবিধা হলো তারা প্রোটোকলের বাইরে গিয়ে চায়ের আড্ডায় বড় বড় সমস্যার সমাধান করতে পারেন। ভারত চাচ্ছে বিএনপির সাথে একটি আদান প্রদানের সম্পর্কে যেতে। নরেন্দ্র মোদীর কাছে দীনেশ ত্রিবেদী এই মুহূর্তে কেন অনিবার্য? কারণ তিনি একজন দক্ষ সেতার বাদক। সঙ্গীত এবং ভাষা দিয়ে তিনি বাংলাদেশের মানুষের মনে ভারতের প্রতি জমে থাকা ক্ষোভ কিছুটা হলেও কমাতে পারেন। তাছাড়া বাংলাদেশের সাথে ভারতের অধিকাংশ অমীমাংসিত ইস্যু পশ্চিমবঙ্গের সাথে যুক্ত। দীনেশ ত্রিবেদী যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে উঠে এসেছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তিনি একটি সেতুবন্ধন রচনা করতে পারেন। তাছাড়া এই নিয়োগ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য একটি জবাবদিহিতার বার্তা। শেখ হাসিনার পতনের আগাম আভাস পেতে কেন ব্যর্থ হলো ভারতের গোয়েন্দা সংস্থা ও কূটনীতিকরা? কেন বাংলাদেশের জনগণের কাছে ভারতের ভাবমূর্তি এতটা ক্ষুণ্ণ হলো? এই ব্যর্থতা ঢাকতেই নরেন্দ্র মোদী এবার পেশাদার কূটনীতিকের বাইরে গিয়ে রাজনীতিবিদকে বেছে নিয়েছেন। এছাড়া ঢাকার ভারতীয় দূতাবাসে যেসব কর্মকর্তা শুধু আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং নির্দিষ্ট কিছু হিন্দু বুদ্ধিজীবী অভিনেতাদের নিজেদের লোক মনে করতেন, যারা
অন্য মতের বিশিষ্টজনদের গুরুত্ব দেয়নি, তাদের জন্য মোদি বার্তা দিতে চান ক্ষমতা কুক্ষিগত করা যাবে না, সম্পর্ক হবে সবার সঙ্গে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ভারত আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে চায়? আর এজন্যই কি দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পাঠাচ্ছেন নরেন্দ্র মোদী? একদিকে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ভারত এখনই হাতছাড়া করবে না, তিনি ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। অন্যদিকে বাংলাদেশের বর্তমান তারেক রহমানের নেতৃত্বে যে সরকার রয়েছে তাদের সাথেও সম্পর্ক স্বাভাবিক করা দিল্লির জন্য বাধ্যতামূলক। ভারত খুব ভালো করে জানে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে অসংখ্য মামলা রয়েছে। সরাসরি তাকে রাজনীতিতে ফেরানোর দাবি তোলা এই মুহূর্তে দিল্লির জন্য আত্মঘাতী হতে পারে। কিন্তু দীনেশ ত্রিবেদীর মিশন হতে পারে শেখ হাসিনার মাইনাস ঠেকানো, অর্থাৎ আওয়ামী লীগকে একটি রাজনৈতিক শক্তি হিসাবে টিকিয়ে রাখা এবং তারেক রহমানের সরকারের সঙ্গে এমন এক সমঝোতায় আসা যাতে দলটির নেতাকর্মীরা রাজনীতিতে ফেরার সুযোগ পায়। বিনিময়ে ভারত হয়তো বিএনপি সরকারকে আন্তর্জাতিক মহলে বিশেষ সমর্থন বা বড় কোনো অর্থনৈতিক প্যাকেজের নিশ্চয়তা দেবে। পেশাদার কূটনীতিকরা যেখানে আইনের ধারা আর প্রোটোকল নিয়ে পড়ে থাকেন, সেখানে দীনেশ ত্রিবেদী কথা বলবেন রাজনীতির ভাষায়। তারেক রহমানের সঙ্গে তার আলোচনার মূল পয়েন্ট হতে পারে সহ অবস্থান। ভারত হয়তো চাইবে শেখ হাসিনাকে সসম্মানে এবং নিরাপদে থাকার গ্যারেন্টি। বিনিময়ে তারেক রহমানের সরকারের ওপর ভারতের দীর্ঘদিনের যে অবিশ্বাস ছিল তা দূর করার প্রতিশ্রুতি দেবেন ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী এমন একজন মানুষ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করেছেন, আবার নরেন্দ্র মোদীরও আস্থাভাজন। তিনি জানেন কিভাবে কঠোর অবস্থান থেকে সরে এসে সমঝোতা করতে হয়। তিনি বোঝাতে চাইবেন ভারত কোনো ব্যক্তি বা দলের বন্ধু নয়, বরং স্থিতিশীলতার বন্ধু। আর এই স্থিতিশীলতার দোহাই দিয়েই তিনি আওয়ামী লীগের রাজনীতির জায়গা তৈরির চেষ্টা করবেন। তবে দীনেশ ত্রিবেদীর পথ একেবারে যে মসৃণ হবে তা কিন্তু নয়। ৭৫ বছর বয়সী এই নেতার সামনে পাহাড় সম চ্যালেঞ্জ আছে। বাংলাদেশের জনগণের মধ্যে যে প্রবল ভারত বিরোধিতা রয়েছে তা একজন ব্যক্তির পক্ষেই পরিবর্তন করা অতটা সহজ কাজ নয়। তারেক রহমান সরকার তাকে কতটা সহজভাবে গ্রহণ করবে সেটিও গুরুত্বপূর্ণ। এছাড়া চীনের প্রভাবের মুখে ভারতের হারানো আধিপত্য ফিরে পাওয়ার কাজটা অনেক কঠিন। দীনেশ ত্রিবেদীর নিয়োগ কেবল একটি বদলি নয়, এটি ভারতের বাংলাদেশের পলিসির একটি ইউটার্ন। ভারত বুঝতে পেরেছে কেবল একটি নির্দিষ্ট দলের ওপর নির্ভর করে থাকলেই হবে না, বরং দীর্ঘমেয়াদী স্বার্থে বাংলাদেশের জনগণের পালস বুঝতে হবে। দীনেশ ত্রিবেদী কি পারবেন দুই দেশের সম্পর্কের সেতারে নতুন কোনো সুর তুলতে, নাকি রাজনীতির এক জটিল খেলায় তিনি কেবল মোদী সরকারের একটি পরীক্ষা হিসাবে থেকে যাবেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।